প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে অনলাইন ফিজিক্স ক্লাসরুম সায়েন্স ক্লাবে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের এসজে স্যার। আজকে 12th ফিজিক্স থেকে শব্দ এই অধ্যায় থেকে, এই চ্যাপ্টার থেকে বায়ুর মাধ্যমে শব্দের বেগ, এই বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা করব বলে নির্ধারণ করেছি। তো প্রথমেই বলে রাখি যে শব্দের বেগ, বায়ু মাধ্যম বলো, প্রথমে জড় মাধ্যমের কথাই বলি। জড় মাধ্যমে শব্দের বেগ মূলত দুটো বিষয়ের ওপর নির্ভরশীল। একটা হচ্ছে মাধ্যমের স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ দ্য মিডিয়াম, অ্যান্ড সেকেন্ড ইজ দ্যাট ডেনসিটি, ঘনত্ব। তো মাধ্যমের ঘনত্ব এবং স্থিতিস্থাপকতা এই দুটি বিষয়ের ওপর শব্দের বেগটা নির্ভরশীল। এখন জড় মাধ্যমের মধ্য দিয়ে যদি শব্দ বিস্তার লাভ করে, মাধ্যমের অংশগুলো কখনো কাছে আসে, কখনো বা দূরে যায়। তো এই কাছে আসার ব্যাপারটাকে তোমরা ঘনীভবন বলে জেনেছো, আর দূরে যাওয়ার ব্যাপারটাকে তনুভবন বলে জেনেছো। এটা কম্প্রেসিবিলিটি, আর একটা কম্প্রেশন, একটা রেয়ার ফ্র্যাকশন। তো একটা জড় মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যখন বিস্তার লাভ করে, মাধ্যমের কণাগুলো কখনো কাছে আসে, কখনো বা দূরে যায়। একটার নাম কম্প্রেশন, একটার নাম রেয়ার ফ্র্যাকশন, একটা ঘনীভবন, একটা তনুভবন। এই কম্প্রেশন, রেয়ার ফ্র্যাকশন যত ভালো হবে, যত কুইক হবে, তত শব্দ ভালো বিস্তার লাভ করবে। এই কম্প্রেশন, রেয়ার ফ্র্যাকশন রিলেটেড যে ব্যাপারটা, সেটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। তো আমি যদি মাধ্যমে শব্দের বেগকে যদি সি দিয়ে রিপ্রেজেন্ট করি, আর স্থিতিস্থাপকতাকে ই দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এই বেগের সঙ্গে স্থিতিস্থাপকতার সম্পর্কটা হচ্ছে এইরকম, বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। তাহলে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বেগ, ইলাস্টিসিটি স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। সম্পর্কটা কেমন? মাধ্যমের স্থিতিস্থাপকতার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। শব্দের বেগ আর একটা বিষয়ের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে ঘনত্ব। মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে, তত কিন্তু শব্দের বেগ কমে যাবে। যত ঘনত্ব কম হবে, ডেনসিটি যত কম থাকবে, তত কুইক শব্দের বেগটা তত বেশি হবে। তো এখানে ঘনত্বকে যদি আমি রো দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সি এর সঙ্গে রিলেশনশিপটা হচ্ছে 1/√, এটাও বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে কোনো একটা জড় মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বেগ, মাধ্যমের স্থিতিস্থাপকতা এবং তার ঘনত্বের উপর নির্ভরশীল। সম্পর্কটা আমি এরকম পেলাম, সি সমানুপাতিক √E, সি সমানুপাতিক 1/√ρ। একে কম্বাইন করে আমি লিখতে পারি সি সমানুপাতিক E/ρ। এখন এই হিসেব নিকেশটা আমি যদি বায়ুর জন্য করি, বায়ু মাধ্যমে শব্দের বেগের জন্য করি, তখন কি আসবে দেখো। তো বায়ু মাধ্যমে শব্দের বেগের ক্ষেত্রে গণনাটা প্রথম যিনি দিয়েছিলেন, যার হিসেব নিকেশটা আমরা পড়ব, সেটা হচ্ছে নিউটনীয় ক্যালকুলেশন বা নিউটনের গণনা। নিউটনের গণনা একটু তোমাদের সঙ্গে আলোচনা রাখবো। বায়ু মাধ্যমে শব্দের বেগ, এটা বলতে গিয়ে নিউটন বললেন, বায়ু যে শব্দের মাধ্যমে বিস্তার লাভ করে, পদ্ধতিটা হলো অ্যাডিয়াব্যাটিক সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস। নিউটনের মতে বায়ু মাধ্যমে শব্দের বেগ এটি একটি সমষ্ণ প্রক্রিয়া। তার মানে মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যখন বিস্তার লাভ করে, তখন কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, সমষ্ণ প্রক্রিয়া বললেন। তো আর একটা কথা এখানে বলে রাখি, এই যে ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা যেটাকে জানো, গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে কিন্তু ইলাস্টিসিটি, স্থিতিস্থাপক গুণাঙ্ক নেই। গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে যেটা ধরা হয়, সেটা হলো আয়তন বিকৃতি গুণাঙ্ক। গ্যাসীয় মাধ্যমের স্থিতিস্থাপকতার জায়গায় যে টার্মটা ইউজ করা হয়, যেটা নেওয়া হয়, সেটা হচ্ছে আয়তন বিকৃতি গুণাঙ্ক। আয়তন বিকৃতি গুণাঙ্ক এটা মানে হলো
আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। এই আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি এর একটা ম্যাথমেটিক্যাল ফর্মও আছে। আয়তন বিকৃতি গুণাঙ্ককে কে দিয়ে লেখা হয়? আয়তন পীড়ন মানে চেঞ্জ ইন প্রেশার, আয়তন বিকৃতি মানে চেঞ্জ ইন ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম। এটা হলো এর ম্যাথমেটিক্যাল ডেরিভেশন। ওকে, তাহলে আমি পুরো ব্যাপারটা একটু বলে নিই। তাহলে নিউটন বললেন যে বায়ু মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যে বিস্তার লাভ করে প্রক্রিয়াটি একটি সমষ্ণ প্রক্রিয়া। এখন বায়ু মাধ্যমের মধ্য দিয়ে যে বিস্তার লাভ করবে, স্থিতিস্থাপক গুণাঙ্ক রিলেটেড যে টার্ম এখানে ইউজ হয় সেটা হলো আয়তন বিকৃতি গুণাঙ্ক। বায়ু মাধ্যমে, এটা গ্যাসীয় মাধ্যম, সেখানে আয়তন বিকৃতি গুণাঙ্ক রয়েছে। বায়ুর যেহেতু দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, শুধু আয়তন আছে, সেহেতু এর আয়তন বিকৃতি গুণাঙ্ক আছে। আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। এর ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা এরকম, কে ইকুয়াল টু গামা পি বাই ডেল্টা ভি বাই ভি। সো এখান থেকে আমি লিখতে পারি বায়ু মাধ্যমে শব্দের বেগ এর ডেরিভেশনটা অ্যাকচুয়ালি সি ইকুয়াল টু রুট ওভার কে বাই রো। আশা করি বুঝতে পেরেছো কোনখান থেকে লিখলাম। ই থেকে আমি এখানে কে লিখলাম। এখন নিউটনের গণনাটা দেখো। নিউটন বললেন, ধরে নিচ্ছি এরকম একটা পাত্র রয়েছে বা এরকম একটা ক্ষেত্র কল্পনা করলাম যার প্রেসার পি, ভলিউম ভি। এখন বায়ুটা যখন বিস্তার লাভ করবে এই মাধ্যমের মধ্য দিয়ে চাপ নিশ্চয়ই পরিবর্তন হবে। চাপ কতটা পরিবর্তন হলো? ডেল্টা পি পরিমাণ। যদি চাপ বাড়ে তাহলে আয়তনও কমবে। আয়তন কতটা কমলো? ডেল্টা ভি পরিমাণ। আমি নিউটনের গণনা বলছি। ওকে, নিউটন বললেন বায়ু মাধ্যমের মধ্য দিয়ে শব্দর বিস্তার লাভের প্রক্রিয়াটি সমষ্ণ প্রক্রিয়া। প্রাথমিক অবস্থায় চাপ যদি পি, এবার যখন বায়ু বিস্তার লাভ করছে, বায়ুর মধ্য দিয়ে শব্দ যখন বিস্তার লাভ করছে, চাপ পরিবর্তন হয়ে হলো পি প্লাস ডেল্টা পি, আয়তন পরিবর্তন হলো পি মাইনাস গামা ভি, ভি মাইনাস গামা ভি। এটা ভি মাইনাস গামা ভি। এখন আমরা একটা ফর্মুলা জানি, পিভি সমান কনস্ট্যান্ট, ধ্রুবক, তাই না? পিভি সমান ধ্রুবক। কার ফর্মুলা জানো? বয়েলের সূত্র। পিভি সমান ধ্রুবক। আচ্ছা, পিভি সমান যদি ধ্রুবক হয় তাহলে আমি এখানে লিখতে পারি পিভি সমান, এখানকার পিটা হচ্ছে পি প্লাস ডেল্টা পি, এখানকার ভিটা হচ্ছে ভি মাইনাস ডেল্টা ভি। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু এই পিভি মাইনাস পি ইন্টু ডেল্টা ভি প্লাস ভি ইন্টু ডেল্টা পি মাইনাস ডেল্টা পি ইন্টু ডেল্টা ভি। আশা করি বুঝতে পারছো। এখানকার এই পিভি আমি কেটে নিচ্ছি, পি ডেল্টা ভিকে আমি এদিকে নিয়ে এলাম, পি ইন্টু ডেল্টা ভি থাকলো, এদিকে থাকলো ভি ইন্টু ডেল্টা পি। আচ্ছা, এই ডেল্টা পি ডেল্টা ভি এই দুটো মান খুবই কম। ডেল্টা পি খুব অল্প বেড়েছে, ডেল্টা ভি খুব অল্প কমেছে। দুটো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে তুমি যদি মাল্টিপ্লাই করো না, তার মাল্টিপ্লিকেশনটা আরও কমে যায়। তাই আমি এই যে পার্টটা দেখছো ডেল্টা পি ডেল্টা ভি, এটাকে নেগলেক্ট করছি, উপেক্ষা করছি। ডেল্টা পি ইন্টু ডেল্টা ভি ক্ষুদ্র বলিয়া উপেক্ষণীয়। আচ্ছা, এটা ক্ষুদ্র বলিয়া উপেক্ষণীয় হলো। এখন দেখো পি ইন্টু ডেল্টা ভি ইকুয়াল টু ভি ইন্টু ডেল্টা পি, এরকম একটা পেয়ে গেছি। এখান থেকে দেখো আমি এটা লিখতে পারি পি ইকুয়াল টু ভি ডেল্টা পি বাই ডেল্টা ভি। ওকে, এখন এইটা যদি একটুখানি আমি চেঞ্জ করে নিই, খেয়াল করবে ভালো করে, ডেল্টা পি যেমন আছে তেমন থাকলো, ডেল্টা ভি যেমন আছে থাক। এই ভিটাকে যদি নিয়ে আসি, ডেল্টা ভি বাই বি হয় কিনা দেখো তো। ডেল্টা পি বাই ডেল্টা ভি বাই বি হচ্ছে কি না? আচ্ছা, এটা তো এই সঙ্গে এই রিলেশনশিপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা দেখো তো। একই না?
তার মানে এখানে পি ইকুয়াল টু কী পাচ্ছি, কে পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো। তাহলে পি ইকুয়াল টু যখন কে পেয়ে গেলাম, আমরা যেটা শিখেছিলাম, যেটা জেনেছিলাম, সি ইকুয়াল টু রুট ওভার কে বাই রো, সেই জায়গায় আমি এখন লিখতে পারি রুট ওভার পি বাই রো। দেখো তো লিখতে পারি কি না। পি মানে কি, চাপ। বায়ুমণ্ডলের চাপের মানটা কত, 76 সেমি পারদস্তম্ভের চাপ, তাই না। আমি যদি এসআই করে নিই, পি এর ভ্যালু হচ্ছে 0.76। এই দেখো দেখিয়ে দিচ্ছি, পি ইকুয়াল টু এইচ রো জি। তো হাইট 76 সেমি করেছিলে, তোমরা জেনেছিলে। আমি এখানে 0.76 মিটার নিয়ে নিলাম। পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সেমি কিউব। এসআই নিয়ে নিচ্ছি 13,600 কেজি পার মিটার কিউব। এসআই নিয়ে নিচ্ছি। জি 9.8। বায়ুর ঘনত্ব হচ্ছে 1.293। এই ক্যালকুলেশন থেকে আমরা যেটা পাচ্ছি, তোমরা যদি ক্যালকুলেটরে হিসেব নিকেশ করো, অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুটা আসবে 280 মিটার পার সেকেন্ড। তাহলে নিউটনের গণনা থেকে যেটা পেলাম, বায়ু মাধ্যমে শব্দের বেগের মানটা হলো 280 মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা জানি এই ভ্যালুটা, বায়ু মাধ্যমে শব্দের বেগের মানটা 330 থেকে 345, 350 এই ওয়াইজ, টেম্পারেচার ওয়াইজ একটা ভ্যারি করে। আমি যদি সর্বনিম্নই ধরি, বায়ু মাধ্যমে শব্দের বেগ হলো 330 মিটার পার সেকেন্ড, যা নিউটনের গণনা থেকে যা পেয়েছি, অ্যাকচুয়াল ভ্যালুটা তার থেকে অনেকটাই বেশি। নিউটনের গণনার যে ভ্যালুটা আমরা পেলাম সেটা কম। তার মানে এই ভ্যালু কিন্তু সঠিক নয়, নিউটনের গণনা কিন্তু ত্রুটিপূর্ণ। তো এই ত্রুটি সংশোধন করলেন বিজ্ঞানী ল্যাপ্লাস। আমার পরবর্তী আলোচনা থাকবে ল্যাপ্লাসের সংশোধন। তোমরা এই পার্টটা লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। ল্যাপ্লাস তার সংশোধনীতে প্রথমেই যে সংশোধনটা নিয়ে এলেন, বিজ্ঞানী নিউটন বলেছিলেন বায়ু মাধ্যমে শব্দের বেগ প্রক্রিয়াটি একটি সমষ্ণ প্রক্রিয়া। ল্যাপ্লাস বললেন না, সমষ্ণ না। টেম্পারেচারের পরিবর্তন হয় বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যখন শব্দ বিস্তার লাভ করে, মাধ্যমের অণুগুলোকে কম্পিত করার ফলে কম্প্রেশন অ্যান্ড রেয়ারফ্যাকশন এটা হওয়ার জন্য তাপমাত্রার একটু পরিবর্তন হবেই। তো ল্যাপ্লাসের মতে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে শব্দের বেগ, এই প্রক্রিয়াটি একটি রুদ্ধতাপ প্রক্রিয়া। কেমন প্রক্রিয়া? রুদ্ধতাপ প্রক্রিয়া। রুদ্ধতাপ প্রক্রিয়া। তোমাদের সঙ্গে যখন থার্মোডাইনামিক্সের আলোচনা রেখেছিলাম, সেখানে দেখবে একটা ক্যালকুলেশন করেছিলাম। রুদ্ধতাপ প্রক্রিয়ার জন্য চাপ আয়তনের রিলেশনশিপটা হচ্ছে এইরকম, পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। সমষ্ণ প্রক্রিয়ার ইকুয়েশনটা আমি কেমন লিখেছিলাম? পিভি ইকুয়াল টু ধ্রুবক কনস্ট্যান্ট। এখানে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। গামাটা কি? গামা আসলে সিপি বাই সিভি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই দুইয়ের অনুপাত হলো গামা। তো গামা এই ধ্রুবকটা ল্যাপ্লাসের কারেকশনে নতুনভাবে অ্যাড হলো। উনি বললেন রুদ্ধতাপ প্রক্রিয়া। বাকি সমাধানটুকু, বাকি ক্যালকুলেশনটুকু তিনি নিউটনের মতোই রাখলেন। তিনি কেমন রেখেছিলেন একটু দেখে নাও। মাধ্যমের কোনো একটা অংশকে সিলেক্ট করে নিলাম, বেছে নিলাম, যেখানকার চাপ পি, আয়তন ভি। শব্দ যখন বিস্তার লাভ করছে, চাপের ধরি পরিবর্তন হলো ডেল্টা পি। চাপ বেড়েছে তাই আয়তন ধরলাম ডেল্টা ভি পরিমাণ কমলো। তো রুদ্ধতাপ প্রক্রিয়ায় ইকুয়েশনটা কি? পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। তো এখন সমাধানটুকু এরকম হবে, পিভি টু দি পাওয়ার গামা, এখানে আছে পি প্লাস ডেল্টা পি, ভি মাইনাস ডেল্টা ভি টু দি পাওয়ার গামা সমান। ওকে, এই পিভি টু দি পাওয়ার গামা এখানকার পি প্লাস ডেল্টা পি ইন্টু ভি মাইনাস ডেল্টা পি টু দি পাওয়ার গামা, এই দুইয়ের সঙ্গে ইকুয়াল। এখন পিভি টু দি পাওয়ার গামা থাক,
পি প্লাস ডেল্টা পি থাক। এখানে এই ভি মাইনাস ডেল্টা ভি টু দি পাওয়ার গামা আছে। এক কাজ করছি, ভিটাকে বাইরে বের করে নিয়ে আসছি, কমন নিয়ে নিচ্ছি। ভি যদি বাইরে বের করে নিয়ে আসি, ভি টু দি পাওয়ার গামা থাকবে, এখানে থাকবে 1 মাইনাস ডেল্টা ভি বাই ভি টু দি পাওয়ার গামা। বুঝলে কি না? দেখো, ভি বের করে নিয়ে আসছি, পাওয়ারটা তো চলে আসবে, এখানে তো ভি ছিল না, তাই বাই ভি হয়ে গেল। এখন এই ভি টু দি পাওয়ার গামা, এই ভি টু দি পাওয়ার গামা কাট করে দিলাম, কেটে দিলাম। ওকে, নেক্সট দেখো, পি ইকুয়াল টু পি প্লাস ডেল্টা পি। ম্যাথসের একটা ছোট্ট ফর্মুলা ইউজ করব, একটা পাওয়ারে যদি কিছু থাকে ভিতরে চলে আসে সেই পার্টটা। তোমরা ম্যাথসে বাইনোমিয়াল থিওরেম এইরকম কিছু একটা নামে চিনেছো। গামাটাকে ভিতরে ঢুকিয়ে নেবো, গামা ভিতরে ঢুকে নিয়ে টার্মটা এরকম হয়ে যায়, গামা ইন্টু ডেল্টা পি বাই ভি। আশা করি বুঝতে পারছো। দেখো কি করলাম, ছোট ভি টু দি পাওয়ার গামাকে কমন নেওয়া হয়েছে। এখন অ্যাজ ইউজুয়াল মাল্টিপ্লাই করব, পি ইকুয়াল টু পি মাইনাস গামা পি ডেল্টা ভি বাই ভি, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করি, ডেল্টা পি মাইনাস গামা ডেল্টা পি ইন্টু ডেল্টা ভি বাই ভি। এখানে এই পি কেটে দিলাম। একই রকম একটা কন্ডিশন পাচ্ছি, দেখো আগের মতো এখানে গামা পি এবং গামা ভি দুটো গুণ হয়ে আছে। দুটো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি মাল্টিপ্লাই করো, তার ভ্যালুটা খুবই কমে যায়, খুব কম হয়। তার জন্য এই গামা ইন্টু ডেল্টা পি বাই ডেল্টা ভি এর ভ্যালু উপেক্ষণীয়, আমি উপেক্ষা করব, নেগলেক্ট করব। ওকে, এখন নেক্সট পার্টটা আমি উপরে করে নিচ্ছি। এখানে দেখো এই গামার পার্টটা আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে পাবো গামা পি ডেল্টা ভি বাই ভি দিস ইকুয়াল টু ডেল্টা পি। সো গামা পি ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা ভি ইন্টু ভি। দেখো তো চিনতে পারছো কি না ইকুয়েশনটাকে? গামা পি ইন্টু ডেল্টা ভি বাই ভি, ইকুয়েশনটাকে চিনতে পারছো? বাল্ক মডিউলাস, তাই না? আয়তন বিকৃতি গুণাঙ্ক ডেল্টা পি বাই ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু কে, বাল্ক মডিউলাস। সো উই ক্যান রাইট দিস ইকুয়াল টু কে। তাহলে এখন সি ইকুয়াল টু রুট ওভার কে বাই রো, এই জায়গায় লিখতে পারি, দেখো রুট ওভার গামা পি বাই রো। ক্লিয়ার না ক্লিয়ার নয়? দেখো কি চেঞ্জ বুঝতে পারছো? নিউটনের সময় অনলি পিএস ছিল, শুধুই পিএস ছিল, এখন গামা পি এলো। থার্মোডাইনামিক্সের আলোচনা বলো, শক্তির সমবিভাজন নীতি বলো, দুটো জায়গাতেই আলোচনা হয়েছিল যে যদি দ্বিপরমাণুক গ্যাস হয়, দ্বিপরমাণুক গ্যাসের জন্য গামার ভ্যালু হচ্ছে 1.4। আমি দ্বিপরমাণুক গ্যাসের কথা কেন বললাম? যদি বায়ুমণ্ডলের কথাই বলি, বায়ুমণ্ডলে অক্সিজেন এবং নাইট্রোজেন এই দুটি গ্যাসের আধিক্য সবথেকে বেশি। এই দুটি গ্যাসের আধিক্য বেশি হওয়ায় আমি এখানকার ভ্যালুটাকে, মানটাকে 2 নিচ্ছি। বুঝতে পেরেছ? দ্বিপরমাণু গ্যাসকে বেছে নিচ্ছি। তো বায়ুর ক্ষেত্রে গামার ভ্যালুটা হচ্ছে 1.4। তো সেই হিসেব যদি আমি এখানে বসাই, গামার ভ্যালু 1.4 বসিয়ে আমি যদি ক্যালকুলেট করি কত পাবো একটু দেখে নিই। গামা হচ্ছে 1.4, পিএইচ রো জি, এইচ হচ্ছে 0.76, রো 13600, this is 9.8 and density is 1.293। এখান থেকে যদি ক্যালকুলেশন করো, এর ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট 332 মিটার পার সেকেন্ড এসে যায়, যেটা বায়ুমণ্ডলে শব্দের বেগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মানে আমরা অ্যাকচুয়াল ভ্যালু পেয়ে গেলাম। এই ছিল নিউটনের গণনা এবং ল্যাপলাসের কারেকশন। তাহলে আজকের সমগ্র ভিডিওতে আমার আলোচনার বিষয় যেটা, খুব সংক্ষেপে তোমাদেরকে যেটুকু বলার চেষ্টা করেছি, বায়ু মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বেগ মূলত দুটো বিষয়ের ওপর নির্ভরশীল। প্রথমে জড় মাধ্যম কি যদি বলি, মাধ্যমের স্থিতিস্থাপকতা আর হচ্ছে ঘনত্ব। সম্পর্কটা কেমন? স্থিতিস্থাপকতার সঙ্গে বর্গমূলের সঙ্গে সমানুপাতিক,
ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক। এবার বায়ুর ক্ষেত্রে যেহেতু বায়ুর শুধুমাত্র আয়তন আছে, সেক্ষেত্রে এখানে আয়তন বিকৃতি গুণাঙ্ক ধরা হয়। কে ধরা হয়? কে মানে হচ্ছে আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি, যেটাকে ডেল্টা পি বাই ডেল্টা ভি বাই ভি বলে লেখা হয়। তো নিউটন বললেন বায়ু মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বেগটা হচ্ছে সেই সমষ্ণ প্রক্রিয়া। তো নিউটনের হিসেব থেকে যেটা পেলাম, বায়ুতে শব্দের বেগ আসছে 280 মিটার পার সেকেন্ড, যেটা অ্যাকচুয়াল বেগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পরবর্তীকালে ল্যাপ্লাস এই সমাধানটা দিলেন, নিউটনের যে ত্রুটি সেটা সমাধান করলেন ল্যাপ্লাস। ল্যাপ্লাস বলল বায়ুতে শব্দের বেগ এটি একটি রুদ্ধতাপ প্রক্রিয়া। রুদ্ধতাপ প্রক্রিয়ায় সেখানে একটা এক্সট্রা গামা এলো। গামাটা এটা সিপি বাই সিপি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাত। বায়ুর ক্ষেত্রে গামার ভ্যালু হচ্ছে 1.4। তো যখনই গামার ভ্যালু আমি পুট করলাম, অ্যাকচুয়াল ভেলোসিটিটা আমি পেয়ে গেলাম। এই হলো আজকের আলোচনা। আশা করি সামগ্রিক আলোচনাটুকু তোমাদের জন্য উপযোগী হবে, তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি।